আজ তোমাদের এমন এক মন্দিরের খোঁজ দিতে চলেছি যেটা পশ্চিমবঙ্গের এমনই একটি রহস্যময় মন্দির যেখানে তোমরা ভুলেও যদি একবার আসো তাহলে কিন্তু তোমাদেরকে বারবার আসতে হবে। কোথায় এমন মন্দির? হ্যাঁ, এটি হলো উত্তর 24 পরগনার কাকিনাড়ায় অবস্থিত হনুমান মন্দির, যেটি কিনা হাজার হাজার বছর পুরনো এবং অনেক রহস্যময় ঘটনার জন্য প্রসিদ্ধ। চলো তাহলে প্রতিটা ভিডিওর মধ্যে তোমাদেরকে এই ভিডিওতেও বলে দিই তোমরা এখানে প্রথমে আসবে কি করে। শিয়ালদা থেকে তোমরা যদি আসো তাহলে মেন লাইনে যে কোনো ট্রেনে করে তোমাদেরকে নামতে হবে নৈহাটি বা কাকিনাড়া স্টেশনে। ট্রেনে তোমাদের শিয়ালদা থেকে নৈহাটি বা কাকিনাড়া স্টেশন পর্যন্ত আসার জন্য পার পারসন 20 টাকা করে নেবে। নৈহাটি বা কাকিনাড়া স্টেশনে নেমে স্টেশন থেকে বেরিয়ে তোমরা টোটো স্ট্যান্ডে গেলে যদি বলো মাদ্রাল হনুমান মন্দিরে যাব তাহলে টোটো তোমাদেরকে ডিরেক্টলি এই মন্দিরে নিয়ে আসবে। টোটোতে পড়বে জনপ্রতি 20 টাকা করে। আর যদি তোমরা আমার মতো বাই রোডে আসো তাহলে গুগলে যদি তোমরা মাদ্রাল হনুমান মন্দির লেখো তাহলে তোমরা গুগল ম্যাপের সাহায্যে ডিরেক্টলি এই মন্দিরে চলে আসতে পারবে কল্যাণী রোড। একেবারে রোড ধরে এগালেই বাদিকেই তোমরা দেখতে পাবে সাইনবোর্ডে লেখা আছে কিন্তু মাদ্রাল হনুমান মন্দির, সেইভাবেই তোমরা এগাতে থাকবে। এই সাইনবোর্ডটা দেখার পর প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যেই তোমরা পৌঁছে যাবে এই মন্দিরে। আমি এখন একেবারেই মন্দিরের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে মন্দিরের বোর্ড যেখানে লেখা আছে মাদ্রাল হনুমান মন্দির। আর এই দেখো মন্দিরের গেটের ঠিক বাঁ দিকেই লেখা আছে টোটো স্ট্যান্ডের ভাড়ার তালিকা। তোমরা কোথা থেকে আসলে এই মন্দিরে কত ভাড়া পড়বে টোটোতে সেই ভাড়ার মূল্যটা কিন্তু এখানে লেখা আছে, তোমরা কিন্তু পজ করে দেখে নিতে পারো। মন্দিরের প্রবেশের আগে এই যে গেটটাতে কিন্তু খুব সুন্দর একটা লেখা আছে, দেখো মাদ্রাল হনুমান মন্দির আপনাকে স্বাগত জানায়, নানা ধর্মের নানা রং, মুশকিল আসান বজরং। সত্যিই তাই, আমরা কিন্তু যে কোনো বিপদে পড়ি না কেন আমরা কিন্তু আগে বজরং বলিকেই স্মরণ করি, আর যখন সেই বিপদ থেকে মুক্তি পাই তখন যেন মনে হয় বজরং বলি আমাদের সব বিপদ থেকে মুক্তি দিয়ে দিয়েছে। চলো তাহলে এবার মূল মন্দিরে প্রবেশ করি। এখান থেকেই কিন্তু মন্দিরের যে প্রবেশদ্বার সেটা কিন্তু শুরু, আর এই পুরোটাই মন্দির চত্বরের মধ্যেই আছে। তোমরা টোটো করে আসলে টোটো একেবারেই তোমাদেরকে এখানে এনেই নামাবে। আর যদি তোমরা পার্সোনাল কোনো গাড়ি নিয়ে আসো, স্কুটি, বাইক অথবা যদি কোনো নিজস্ব গাড়ি নিয়ে আসো তাহলে তোমরা এখানে এসে পার্কিং করতে পারো, তার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। যদি তোমরা মন্দিরে পুজো দিতে চাও তাহলে তোমরা এই সামনেই ডালার দোকান আছে, তোমরা এখান থেকেই কিন্তু ডালা কিনে পুজো দিতে পারো। চলো একটু ডালা কত করে কি পাওয়া যায় সেই ব্যাপারে একটু কথা বলে নিই। নাম মহাবীর ভান্ডার, আমার ফোন নম্বর হল 9163037868 আর একটু 9831355592। এই নম্বর আপনারা ফোন করলে ফোনের মাধ্যমে আপনারা পুজোর সমস্ত উপকরণ অ্যাডভান্স পাবেন, তার জন্য এক্সট্রা কোনো রকমের পয়সা পাঠাতে হয় না। এখানে আসার আগে ফোন করলে আপনি একদম সব রেডি করে রাখবো, কিন্তু তার জন্য এক্সট্রা পয়সা পাঠাতে হয় না কোনো অনলাইনের মাধ্যমে। আপনারা যখন এই মন্দিরে আসবেন, যদি শিয়ালদা থেকে আসেন তাহলে সোজা একদম শিয়ালদা স্টেশন থেকে সোজা কাকিনাড়া স্টেশন থেকে টোটো পাবেন মন্দিরের হনুমান মন্দিরে চলে আসবেন। আর যদি কৃষ্ণনগর লাইন থেকে আসেন তাহলে সোজা একদম নৈহাটিতে আসবেন, নৈহাটি থেকে ওখানে টোটো পাবেন, টোটো থেকে সোজা হনুমান মন্দির। আর এখানে ডালা কত? আচ্ছা, ডালা হলো কি এখানে কোনো রকম বাধ্যবাধকতা নেই বা কোনো রকমের মূল্য নির্ধারণ নেই, যেটা আপনারা নেবেন সেটাই তার ডালা, মানে যে টাকার আপনি যে অর্থের ধরুন। হ্যাঁ, ডালা আপনি ধরুন ধূপ, মোম, সিঁদুর, কর্পূর, দেশলাই, 6টা লাড্ডু, ফুলের মালা ইত্যাদি নিয়ে আপনার 60 টাকার মধ্যে একটা ডালা হয়ে যাচ্ছে। আর যদি ফুল প্যাকেজ নেন সেটা হলো কি 100 টাকার ডালা হয়ে যাচ্ছে। আর তার থেকেও নিচে আছে 31 টাকার ডালা, সেটাই 60 টাকার মধ্যে ধূপ, মোম, সিঁদুর, কর্পূর, দেশলাই, ফুলের মালা আর মিষ্টি 6টা, এই নিয়ে 60 টাকার মধ্যে হবে। আর যদি 100 টাকার চান তাহলে আরও ফুল প্যাকেজ হবে, এরকম আছে ডালা। দেখুন ডালা, এই হলো গিয়ে এইটা ডালা, এর মধ্যে ধূপ, মোম, সিঁদুর, কর্পূর, দেশলাই এইগুলো থাকবে, আর এই একটা ফুলের মালা থাকবে। আর ধরুন এই যে মিষ্টির প্যাকেট, এটার মধ্যে 12টা মিষ্টি থাকে। আমাদের এই মিষ্টি সব সময় তাজা থাকে, কোনো রকম বাসি হয় না। প্রতিদিনের তো লাড্ডু প্রতিদিন তৈরি হয়, এবং এটা কোনো কারখানা বা বেকারি লাড্ডু নয়, সম্পূর্ণ ঘরে তৈরি হয়। এই ঘরের তৈরি লাড্ডু আপনি বাচ্চা থেকে বুড়ো থেকে সবাইকে খাওয়াতে পারেন। এই 12টা লাড্ডু আর এই ফুলের মালা, ধূপ এই নিয়ে আর আপনার আর থাকবে, আমি দেখাই, এই জিনিস থাকবে।
এই জিনিস একটা থাকবে, আর রক্সা সুতো থাকবে, এরকম রক্সা সুতো যেটা হাতে বাঁধা হয়, ঠিক আছে, এরকম রক্সা সুতো থাকবে। আর এর মধ্যে আরও তুলসী পাতা ফুল আরও থাকবে। এই নিয়ে 100 টাকার একটা ডালা। এইবার ধরুন এইগুলো হবে না, এর মধ্যে 6 পিস লাড্ডু এরকম ছোটো বাক্সের মধ্যে 6 পিস লাড্ডু থাকবে। এই 6 পিস লাড্ডু এরকম দিলে এটা হয়ে যাবে 60 টাকা। এবার যদি মনে 60 টাকারও যদি না নেবে, তাহলে আরও যদি বলে যে আমি আরও কম নেবো 30 টাকা, সেটা এরকম একটা লাড্ডুর প্যাকেট হবে 4টে, আর এরকম এইগুলো হবে, বুঝলেন? এরকম 30 টাকা 31 টাকার ডালি এরকম সম। কিন্তু এখানে কোনো নির্ধারণ নেই যে এত টাকার মধ্যে ডালা নিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সেটা সম্পূর্ণ আপনাদের উপরে, আপনারা কত টাকার ডালা নেবেন। আমার নাম সুশীল হালদার, আমার দোকানের নাম মহাবীর ভান্ডার, আর আমার দোকানের ফোন নম্বর হলো 9163037868, আর একটা নম্বর হলো 9831355592। এটা তোমরা ভিডিওতে শুনেই নিলে, তোমরা এখানে আসলে কতর কি ডালা কিনতে পারো। তো চলো এবার আমরা মূল মন্দিরের উদ্দেশ্যে যাই। তোমাদেরকে মন্দিরের প্রবেশ হচ্ছে, তোমাদেরকে এই ডালার দোকানের পাশ দিয়েই তোমাদেরকে মূল মন্দিরের উদ্দেশ্যে প্রবেশ করতে হবে। আর তোমরা এই ডালার দোকানেই জুতো খুলতে পারো, তার জন্য কোনো মূল্য দিতে হবে না, তোমরা জুতো খুলে ভিতরে প্রবেশ করতে পারো। এখানে অনেকগুলি দোকান আছে, প্রায় 10টার উপরে তো দোকান হবে। আর প্রত্যেকটা দোকানেই কিন্তু একই রকমই পুজোর সামগ্রীর যে প্রাইসটা উনি বললেন ভিডিওতে, প্রত্যেকটা দোকানেই কিন্তু একই রকম প্রাইস, কোনোটাতেই বেশি কম ব্যাপার নেই। আর তোমরা যদি আসো তাহলে এখানে হনুমানজির বিভিন্ন বিগ্রহের মূর্তি এখানে পাওয়া যায় কিনতে। তোমরা যদি বাড়ির জন্য নিয়ে যেতে চাও, তোমরা কিন্তু সেটাও এখান থেকে নিয়ে যেতে পারো কিনে। এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ধরে তোমাদেরকে সামনের দিকে এগাতে হবে মূল মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের সামনের দৃশ্যটা খানিকটা এই রকম, আর ঠিক তার বাদিকেই আছে একটা ছোট্ট একটা সিদ্ধিদাতা গণেশ মন্দির। চলো সবার প্রথমে আমরা এই সিদ্ধিদাতা গণেশের মন্দিরটা দর্শন করে আসি। এই ছোট্ট সিদ্ধিদাতা গণেশ মন্দিরে বিরাজ করছেন সিদ্ধিদাতা গণেশ দেবতা, যিনি কিনা নিত্য পুজো পান। সিদ্ধিদাতা গণেশের মন্দির দর্শন করার পর তোমাদের ডান দিকেই চোখে পড়বে একটা অনেক সুন্দর বড় রথ। এই রথটা জগন্নাথ পুজোর দিন সুন্দর করে সাজানো হয়। যদিও এটা হনুমান মন্দির, কিন্তু বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলি পুজো পার্বণ আছে, প্রত্যেকটা পুজো পার্বণই কিন্তু এই মন্দিরে পালন করা হয়। মন্দিরের প্রবেশের ডান দিকেই দেখবে একটা সিঁড়ি ওপরে উঠে যাচ্ছে, এবং বাঁ দিকেই দেখতে পাবে একটা বড় নাট মন্দির। আর এই নাট মন্দিরের মধ্যেই আছে যজ্ঞ কেন্দ্র, যেখানে বিশেষ বিশেষ দিনগুলিতে যজ্ঞ করা হয়। আর নাট মন্দির ঠিক উল্টো দিকে খোদাই করা আছে এই মন্দিরের সাথে সম্পর্কিত কিছু স্মৃতির উদ্দেশ্যে যেসব মানুষজন এই মন্দিরের সাথে সম্পর্কিত ছিলেন তাদের জন্ম মৃত্যুর ডেট। মন্দিরটি প্রতিদিন সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। তবে সপ্তাহে মঙ্গল এবং শনিবার যেহেতু বজরংবলীর বার, তাই সকাল 7টা থেকে একদম টানা 9টা পর্যন্ত খোলা থাকে। তোমরা এখানে যদি ভোগ গ্রহণ করতে চাও তার ব্যবস্থাও আছে। তার জন্য তোমাদের এই অনুসন্ধান কেন্দ্র থেকে ভোগের জন্য টিকিট ক্রয় করতে হবে। টিকিটের মূল্য 51 টাকা করে। তবে সপ্তাহে শুধু মঙ্গল আর শনিবার দিনই ভোগ দেওয়া হয়, বাকি দিনগুলিতে ভোগ দেওয়া হয় না। তোমরা যদি ভোগ গ্রহণ করতে চাও তবে কিন্তু সপ্তাহে শুধু মঙ্গল এবং শনিবারটা বেছে নিয়েই তবে এই মন্দিরে আসবে। মন্দিরে সুন্দর বসে খাওয়ানোর ব্যবস্থা আছে। তোমরা যদি এখান থেকে পার্সেল নিয়ে যেতে চাও তোমরা সেটাও পারো। সেক্ষেত্রে মূল্য শুধু 51 টাকা দিতে হবে, কোনো এক্সট্রা চার্জেস দিতে হবে না। প্রতি মঙ্গল এবং শনিবার দুপুর 1:30টার সময় এখানে ভোগ বিতরণ করা হয়। তোমাদেরকে ভোগের কক্ষটাও দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে, কিন্তু তার আগে চলো এই মন্দিরের সাথে সংলগ্ন একটি পুকুর আছে যার নাম কালাদিঘি পুকুর। চলো এই পুকুর সম্পর্কিত কিছু ইতিহাস আমরা জেনে নিই। আমাদের মন্দির চত্বরে একটা বড় দিঘি আছে, এটার নাম কালা দিঘি, যেটা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসে ইদারা উপন্যাস যে আপনার দিঘিগুলোর নাম উল্লেখ করা আছে, তার মধ্যে একটা হলো এই কালা দিঘি।
এটা একটা সময় জোয়ার ভাটা হতো, যে সময় হুগলি নদীর সাথে এই খালের সঙ্গে যুক্ত ছিল নৈহাটি, আমাদের নৈহাটির সঙ্গে, তখন নৌকা চলাচল করতো। ধীরে ধীরে পলি পড়তে পড়তে বাড়িগদ্ধ হওয়ার পরে এটার এখন আর জোয়ার ভাটা দেখা যায় না। আর একটা লিঙ্ক ছিল আপনার এই আমাদের কল্যাণী হাই রোডের পাশ দিয়ে গিয়ে ইছাপুর খালের সঙ্গে যুক্ত। সেই সময়কালেও ওই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন উপন্যাস লিখতেন সেই সময় এর উল্লেখ রয়েছে। এটা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস পাবেন এই সেই কালাদিঘি আপনারা দেখুন, দর্শন করুন। আর আমাদের এখন এই দিঘিতে বোট চলে, আমাদের মন্দিরের তরফ থেকে বোট চালানো হয়, বোট চলে। যারা অনেক দূর থেকেই মন্দিরে আসছো তাদের জন্য একটা কথা বলে রাখি, এই যে সামনেই তোমরা দেখতে পাচ্ছ মহিলা এবং পুরুষদের জন্য আলাদা করে শৌচালয়ের ব্যবস্থা করা আছে। তোমরা যদি আসো এই মন্দিরে তাহলে কিন্তু এই শৌচালয় নিয়ে কোনো ধরনের চিন্তা করার দরকার নেই, এখানে সুব্যবস্থা করা আছে। এই মন্দির চত্বরটা কিন্তু অনেকটাই বড়, শুধুমাত্র হনুমানজির মন্দিরই নেই, এখানে আরও অনেক দেবদেবতারও কিন্তু মন্দির আছে। চলো আমরা এক একটা করে মন্দিরগুলি দর্শন করি। এই মন্দিরের সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে গেলে তোমরা দেখবে ওপরে খুব সুন্দরভাবে জয় শ্রীরাম লেখা, এবং এর ওপরে উঠলেই ডান দিকেই তোমরা অনেক বড় একটা মন্দির দেখতে পাবে, যেখানে মধ্যে রয়েছে দুটি মন্দির, একটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির এবং আরেকটি হচ্ছে রাম, সীতা এবং লক্ষ্মণের মন্দির। চলো আমরা মন্দিরটি দর্শন করি। মন্দিরে প্রবেশের আগেই দেখো মন্দিরের বাইরে হনুমানজির যে বিভিন্ন রূপগুলি আমাদের কাছে পরিচিত, সেই রূপগুলি কিন্তু এখানে খুব সুন্দর করে খোদাই করা আছে। দেখো এইটা দেখলেই তোমরা বুঝতে পারবে হনুমানজি আমাদের রামায়ণে দেখিয়েছিলেন যে তার বুক চিরে উনি দেখিয়েছিলেন তিনি কতটা সম্মান এবং শ্রদ্ধা এবং কতটা ভালোবাসতেন উনি শ্রীরাম এবং মাতা সীতাকে, সেটা দেখিয়েছিলেন। আর সেই দৃশ্যটাই কিন্তু এই মন্দিরের সামনে এভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, সত্যি অপূর্ব। চলো এই মন্দিরের বাইরের দৃশ্যটা তো আমরা দেখলাম, এবার মন্দিরের ভেতরে গিয়ে আমরা বিগ্রহগুলি দর্শন করি। এই মন্দিরের ওপর থেকে নিচে যে মন্দিরটা তোমরা দেখতে পেলে সেই মন্দিরটাই হচ্ছে হনুমানজির মন্দির। এখন অনেকটা ভিড় রয়েছে, তাই ভিড়টা একটু ফাঁকা হয়ে গেলে তোমাদেরকে ওই মন্দিরটা আমি দর্শন করাচ্ছি। কিন্তু চলো তার আগে এই মন্দিরের ভেতরে যে বিগ্রহগুলি আছে সেগুলি তোমাদেরকে দর্শন করাই। এই মন্দিরে প্রবেশের আগে এই প্রবেশদ্বারটা দেখতে খানিকটা এরকম, এবং ঢুকেই তোমরা ভেতরে দেখতে পাবে দুপাশে দুটি মন্দির রয়েছে, ডান দিকে এবং বাঁ দিকে। ডান দিকে যে মন্দিরটি রয়েছে সেটি হচ্ছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, এবং বাঁ দিকে যে মন্দিরটি রয়েছে সেখানে আছেন শ্রীরাম, সীতা এবং লক্ষ্মণের বিগ্রহ। চলো সবার আগে আমরা রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি দর্শন করি। এছাড়াও এই মন্দিরের দেয়ালে আছে বিভিন্ন দেবদেবতার মূর্তি খোদাই করা। দেখো কি সুন্দর অপূর্ব এই রাধাকৃষ্ণের যুগল মূর্তিটি, তাই না? প্রতিদিন হনুমানজির পাশাপাশি কিন্তু প্রত্যেকটা দেবদেবী কিন্তু এখানে নিত্য পুজো পান। চলো এবার শ্রীরাম এবং মাতা সীতা এবং লক্ষ্মণের বিগ্রহটি দর্শন করে আসি। হনুমানজি যেখানে থাকবেন তার প্রভু থাকবে না তা তো হতে পারে না বলো? তাই জন্য কিন্তু শ্রীরাম এবং মাতা সীতা এবং লক্ষ্মণের বিগ্রহ কিন্তু এই মন্দিরে রাখা হয়েছে। পাশের দেয়ালে রয়েছে শ্রীরামের একটি ধনুক হাতে নিয়ে বিগ্রহ খোদাই করা আছে দেয়ালে, এবং তার পাশেই রয়েছে হনুমানজি রামায়ণে যে দেখেছি আমরা জড়িবুটি আনার জন্য পর্বত উঠিয়েছিলেন তার একটি দৃশ্য, এবং তার উল্টো পাশের দেয়ালেই রয়েছে ঋষি বাল্মীকি যিনি কিনা রামায়ণের মতো মহাকাব্য রচনা করেছিলেন তার একটি দৃশ্য, এবং তার পাশেই রয়েছে শ্রীরাম, সীতা এবং লক্ষ্মণের একটি বিগ্রহ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর মূল মন্দিরের মধ্যে রয়েছে শ্রীরাম এবং তার পাশেই রয়েছে মাতা সীতা এবং লক্ষ্মণের একটি বিগ্রহ। আর দেখো লক্ষ্মণের ঠিক পাশেই রয়েছে হনুমানজির একটি ছোট্ট বিগ্রহ। মাদ্রাল এই হনুমান মন্দিরে আসলে তোমরা কিন্তু একই প্রাঙ্গণে বিভিন্ন ধরনের দেবদেবতাদের সুন্দর সুন্দর মন্দির দেখতে পাবে। চলো এবার আমরা আরেকটি মন্দির দর্শন করে আসি। রাধাকৃষ্ণের এই মন্দিরটি দেখার পরে উল্টো দিকের প্রবেশদ্বার দিয়ে বেরিয়ে তোমরা যখন সামনের দিকে এগাবে তোমরা দেখতে পাবে সামনে মা অন্নপূর্ণার মন্দির। চলো তোমাদেরকে সেই মন্দিরটি দেখাই।
এই মন্দির প্রাঙ্গণটি কিন্তু সত্যি খুবই শান্ত এবং নিরিবিলি। আর দেখো কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার সময় তোমরা এই মাঝেই দেখবে এখানে সুন্দর একটা কিন্তু হনুমানজির গদা তৈরি করে রাখা হয়েছে। কি সুন্দর না দেখতে। এই গদা দেখার পর সামনের দিকে তোমরা একটু এগিয়ে গেলেই পেয়ে যাবে মা অন্নপূর্ণার মন্দির। খুব সুন্দর এখানে পরিবেশ আছে, এখানে বসে তোমরা বিশ্রামও নিতে পারো। অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, অনেক সুন্দর ফুলের বাগানও রয়েছে। এই দেখো সুন্দর এখানে বসার জন্য জায়গা করে দেওয়া রয়েছে। আর এই সামনেই রয়েছে বিশাল বড় মা অন্নপূর্ণার মন্দির। এই মা অন্নপূর্ণার মন্দিরে বর্তমানে এখন সংস্করণের কাজ চলছে। মন্দিরটি কিন্তু অনেক বছর পুরনো, প্রায় 300 থেকে 400 বছর পুরনো এই মা অন্নপূর্ণার মন্দির। আমরা সকলেই জানি সামনেই 5ই এপ্রিল কিন্তু রয়েছে মা অন্নপূর্ণার পুজো। আর এই মন্দির প্রাঙ্গণে কিন্তু এই মা অন্নপূর্ণা পূজা অনেক ধুমধাম করে পালন করা হয়। মা অন্নপূর্ণা মন্দিরের এই বাইরে পাশেই দেখো দুপাশে দুটি মহারাজ নন্দীর কিন্তু একটি বিগ্রহ তৈরি করা আছে। অনেকটাই বড় মহারাজ নন্দীর বিগ্রহটি তৈরি করা হয়েছে। সত্যি দারুণ লাগছে কিন্তু দেখতে। এই মা অন্নপূর্ণা মন্দিরের ঠিক নিচেই রয়েছে শিব মন্দির, মানে যাকে বলা হয় পাতাল ভেদী শিব মন্দির। ওপরে রয়েছে মা অন্নপূর্ণার মন্দির এবং তার নিচে রয়েছে শিব মন্দির। তোমাদেরকে আমি শিব মন্দিরটাও দেখাবো, কিন্তু তার আগে আমি তোমাদেরকে অন্নপূর্ণা মন্দিরটি আগে দেখাবো। আর দেখো শিব মন্দিরে ঠিক তার সামনেই রয়েছে অনেকটি শিব এবং পার্বতীর বিভিন্ন বিগ্রহ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। চলো এবার আমরা উপরে উঠে মা অন্নপূর্ণা মন্দিরটি দর্শন করে আসি। আর দেখো এখানে একটা সিংহদ্বার রয়েছে, যেখানে দুপাশে সিংহ রয়েছে, আর এখানে একটা ছোট্ট দ্বার আছে। চলো আমরা এবার উপরে উঠি এবং অন্নপূর্ণা মন্দিরটি দর্শন করি। মা অন্নপূর্ণা মন্দিরে ওঠার খুবই একটি সুপ্রাচীন সিঁড়ি রয়েছে। সেই সিঁড়ি দিয়েই আমরা উপরে উঠব এবং মন্দির ভেতরে যে মন্দিরের দৃশ্যটি সেটি তোমাদেরকে দেখাবো। মা অন্নপূর্ণা মন্দিরের ঢোকার প্রবেশ করার সামনেই যে একটা প্রবেশ দ্বারটা দেখো কতটা সুন্দর, এবং ভেতরে কাজ চলছে তোমাদেরকে বলেছিলাম। তো তার মধ্যে দিয়েই তোমাদেরকে আমি দর্শন করাবো এবং নিজেও দর্শন করব মা অন্নপূর্ণাকে। মা অন্নপূর্ণা মন্দিরের দেয়ালেও রয়েছে বিভিন্ন দেবদেবীর কিন্তু মূর্তিগুলি খোদাই করা। আর এই দেখো মন্দিরের চারিদিকটা চারিপাশটা দেখতে খানিকটা এরকম। চলো এবার তোমাদেরকে একটু ভেতরে প্রবেশ করিয়ে আমি মূর্তিটা দর্শন করাই। আর বাইরের দৃশ্যটা দেখো, এখান থেকে বাইরের দৃশ্যটা সত্যি অসাধারণ লাগছে। চলো এবার একটু ভেতরে ঢুকে এবার দর্শন করি। সত্যি এতটা অপূর্ব লাগছে ঢুকে ভেতরে, আর কি সুন্দর করে বিভিন্ন দেবদেবীর দৃশ্যগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে, তোমরা শুধু দেখো। আর দেখো মন্দিরের ওপরের দিকটা কতটা সুন্দর লম্বা। তোমরা যে বাইরে থেকে দেখছিলে মন্দিরটা অনেকটা উঁচু লম্বা, তার জন্য কিন্তু এটাই হচ্ছে কারণ। আর ভেতরটা দেখো, আর ভেতরে প্রবেশ করার পর এতটা সুন্দর একটা শীতল অনুভব করছিলাম, তোমরা নিজেরাও আসলে সেই জিনিসটা অনুভব করবে। আর এই দেখো কি সুন্দর মায়ের মূর্তি, আর পাশেই রয়েছে বাবা ভোলেনাথের মূর্তি। আর এই দেখো সিদ্ধিদাতা গণেশের মূর্তি কিন্তু ঠিক তার নিচেই রয়েছে।
তোমাদেরকে সব ভিডিওর মধ্যেই আমি বিভিন্ন বিগ্রহগুলি অনেক কাছে থেকে দেখানোর চেষ্টা করি, যাতে তোমরা ঘরে বসেই আমার ভিডিওর মাধ্যমেই বাড়িতে বসেই দর্শন করে নিতে পারো বিভিন্ন দেবদেবতার মন্দিরগুলি। আর এই দেখো, মা অন্নপূর্ণা মন্দিরের বাইরে থেকে মন্দির প্রাঙ্গণের দৃশ্যটা কতটা অপরূপ সুন্দর লাগছে। চলো এবার তোমাদেরকে পাতালভেদী সেই শিব মন্দিরটি দর্শন করায়। এই ওপর থেকে কিন্তু শিব মন্দিরটা দেখতে খানিকটা এরকম, দেখো কতটা সুন্দর লাগছে। তোমাদেরকে আমি নিচে গিয়েও ভেতরের থেকে দেখাবো, কিন্তু ওপর থেকে তোমাদেরকে আমি মন্দির প্রাঙ্গণটি দেখাচ্ছি। এই মন্দিরটি রয়েছে একদম অন্নপূর্ণা মন্দির থেকে নেমেই, সিঁড়ি দিয়ে নেমেই তোমরা দেখতে পাবে এই মন্দিরটি রয়েছে, যেটা তোমরা ওপর থেকে দর্শন করতে পারো এবং তোমরা এই নিচ দিয়ে গিয়েও তোমরা দর্শন করতে পারো। চলো আমরা এই সিঁড়ি ধরে এই সিঁড়ির পাশ থেকে নিচে গিয়ে আমরা শিব মন্দিরটা কাছের থেকে দর্শন করব। তোমরা এই মন্দিরে আসলে শুধুমাত্র হনুমানজিকেই নয়, বাকি যে দেবদেবীর মূর্তিগুলো তোমাদেরকে দেখালাম, তোমরা চাইলে সেই দেবদেবীর মন্দিরে গিয়েও পুজো দিতে পারো। এই যে শিব মন্দিরটি দেখালাম, এই মন্দিরে গিয়েও তোমরা পুজো দিতে পারো। এই যে দেখো, নন্দী মহারাজ এখানে বসে আছেন একদম শিব মন্দিরের দিকে তাকিয়ে। চলো আমরা এবার নিচে নেমে এসেছি এবং এই শিব মন্দিরটি একটু দর্শন করে আসি। এই দেখো, নন্দী মহারাজ এখানে বসে আছেন, তার সামনেই রয়েছে শিব মন্দির। এবার আমরা সোজা এই সুড়ঙ্গ পথ দিয়ে ভেতরে ঢুকে বাবা ভোলেনাথকে দর্শন করব। চলো, এই সুড়ঙ্গ পথ দিয়ে তোমরা যখন ভেতরে এগাবে, তোমরা কিন্তু এখানে একটা শীতল অনুভব করবে। আর তোমরা চাইলে কিন্তু এখানে এক মনে বাবা ভোলেনাথের ধ্যানও করতে পারো। তোমাদের এই মন্দির চত্বরে যতগুলি মন্দির দেখিয়েছি, তোমরা চাইলে প্রত্যেকটা মন্দিরে আলাদা আলাদা করেও পুজো দিতে পারো। তোমরা যদি চাও সবগুলো মন্দিরে পুজো দিতে, তোমরা কিন্তু সেটাও দিতে পারো। তোমরা জানো এই শিব মন্দিরটা জমি থেকে মানে মাটি থেকে প্রায় 15 ফিট নিচে অবস্থিত। তার জন্য কিন্তু তোমাদেরকে ওপর থেকে দেখাচ্ছিলাম যে নিচে কেমন দেখতে। ওই যে নিচে দেখছিলে, এটি কিন্তু প্রায় জমি থেকে মানে মাটি থেকে প্রায় 15 ফিট নিচে তৈরি করা হয়েছে শিব মন্দিরটা। সত্যি এই মন্দিরের পবিত্রতা ও আধ্যাত্মিক পরিবেশ সত্যি অনুভব করার মতো। যদি তোমরা কখনো এখানে এসে থাকো, তবে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই তোমাদের অভিজ্ঞতাটা জানাতে ভুলো না। এই শিব মন্দির থেকে বেরিয়ে তোমরা যদি একটু ডান দিকে যাও, তাহলে তোমরা দেখতে পাবে এখানে মন্দির প্রাঙ্গণের মধ্যেই রয়েছে একটি ছোট্ট গোয়াল ঘর, যেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গরুও আছে। এই মন্দির প্রাঙ্গণের মধ্যে রয়েছে সুন্দর বাগান, যেটাকে তোমরা পার্কও বলতে পারো, যেখানে বড়দের সাথে সাথে বাচ্চাদের জন্যও কিন্তু রয়েছে সুন্দর সুন্দর খেলার জন্য রাইড। এই পার্কের পাশে দিয়েই দেখো বয়ে চলেছে সেই কালাদিঘি পুকুরটি, যেটা কিন্তু দারুণ লাগছে। পুরো পরিবেশটাই যেন এই কালাদিঘিটার জন্য আরও দারুণ লাগছে। তোমরা যদি এই কালাদিঘিতে বোটিং করতে চাও, এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, তোমরা নিশ্চয়ই ভিডিওতে শুনেছো। তো বোটিংয়ের জন্য পার পার্সন কিন্তু 20 টাকা করে এখানে নেওয়া হয়। তো তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারো। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? মা অন্নপূর্ণা দেবীর যে মন্দিরটি রয়েছে, মন্দিরের ঠিক ওপরে চূড়াতে কিন্তু ভগবান শিবের ত্রিশূল খোদাই করা হয়েছে। আমি কিন্তু এটা লক্ষ্য করিনি, আমি জাস্ট কিন্তু এই পার্কে ঘুরতে ঘুরতে হঠাৎই আমার চোখ পড়ল যে মা অন্নপূর্ণা মন্দিরের ঠিক একেবারে ওপরে রয়েছে ভগবান শিবের একটি ত্রিশূল। দারুণ, এটার জন্য কিন্তু সত্যি মন্দিরটা আরও দারুণ লাগছে। চলো তোমাদের এবার আমি ভোগের কক্ষটা দেখিয়ে দিই। মা অন্নপূর্ণা যে মন্দিরটি রয়েছে সেখান থেকে বেরিয়েই তোমরা যদি বাদিকে যাও, তাহলে তোমরা দেখতে পাবে এরকম মহাপ্রসাদ অমৃত ভবন।
এখানেই কিন্তু ভোগ খাওয়ানো হয়। এখানে শুধু মঙ্গল আর শনিবার দিনই ভোগ দেওয়া হয়, তাই জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না যে এখানে ভোগে কি কি দেওয়া হয়। তবে আমি এখানে শুনেছি ভোগে এখানে দেওয়া হয় বজরংবলীকে যেই ভোগ প্রসাদ চড়ানো হয় সেই ভোগের প্রসাদ দেওয়া হয় এবং 5 রকম ভাজা সবজি দেওয়া হয়, সাথে দেওয়া হয় তোমার মিষ্টি এবং পায়েস এবং চাটনি। তো খুব সুন্দরভাবে এখানে ভোগ বিতরণ করা হয়, তোমরা চাইলে এখানে ভোগ গ্রহণ করতে পারো। চলো এবার বজরংবলীর মন্দিরটি দর্শন করি। এই হচ্ছে বজরংবলীর মন্দিরটি, দেখতে খানিকটা এরকম সামনের দিকটা। চলো, এই যে সিঁড়ি আছে এখানে পাশে দিয়ে, এই সিঁড়ি দিয়ে তোমাদেরকে নিচে নামতে হবে, তারপরেই গিয়ে তোমরা দর্শন করতে পারবে বজরংবলীকে। প্রধান গর্ভগৃহের ভগবান হনুমানের যে মূর্তিটি রয়েছে সেটিও রয়েছে শয়নরত অবস্থায়। তো আমি কিন্তু এই প্রথমবার বজরংবলীর এরকম কোনো মূর্তি দেখতে চলেছি যেখানে ভগবান হনুমান রয়েছে শয়নরত অবস্থায়। আমার যত সম্ভব মনে হয় পশ্চিমবঙ্গের মধ্যে এটি একমাত্রই একটি মন্দির যেখানে এই ভগবান বজরংবলী এত বড় একটি মূর্তি রয়েছে এবং প্রায় 15 ফুট লম্বা একটি মূর্তি এই মন্দিরে রয়েছে। 1915 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। কথিত আছে অতীতে ঐশ্বরিক কর্তব্য পালন করার সময় ভগবান হনুমান এই স্থানে কিছুক্ষণের জন্য বিশ্রামের জন্য থেমেছিল। তাই এই বিশ্রাম ভঙ্গিতেই এই মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে ভগবানজির এই বিরল মূর্তিটি, আর এইভাবেই পুজো করা হয় ভগবান হনুমানকে। ভারতের বিভিন্ন স্থানে বজরংবলীর অনেক মূর্তি রয়েছে, কিন্তু এরকম শয়নরত অবস্থায় হনুমানজির মূর্তি কিন্তু তোমরা খুবই কম দেখতে পাবে। আর এখানে কিন্তু কড়াভাবে নিষেধ করা আছে মহিলাদের বজরংবলীর মূর্তি ছোঁয়া যাবে না। তো তোমরা যারা মহিলারা আসছো তারা কিন্তু কোনোভাবে বজরংবলী মূর্তিটাকে ছোবে না। আর এখানে আরেকটা জিনিস রয়েছে যে এখানে পুরোহিত কিন্তু, মন্দির যতক্ষণ খোলা পুরোহিত কিন্তু এখানে সব সময় পুজো দেওয়ার জন্য থাকেন। তোমরা নাম গোত্র বলে এখানে নিজের মতো করে পুজো দিতে পারো। এখানে সব সময় পুরোহিত থাকেন একদম সকাল 7টা থেকে দুপুর 2টো, আবার কিন্তু যখন বিশ্রামের পরে যখন মন্দির খোলা হয় বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত থাকে। এখানে পুজো কি সবসময় হয়? হ্যাঁ, ডেলি হয়। আপনার গুরুবার একটু বন্ধ থাকে, কিন্তু শনিবার মঙ্গলবার সবসময় আপনি থাকেন? মঙ্গলবার তো, এবার তো সামনে রামনবমী আছে, হনুমান জয়ন্তী আছে, অন্নপূর্ণা পূজা আছে। রাত্রিটা কটা অবধি হয়? হ্যাঁ, রাত্রিবেলা কটা অবধি? 8টা অবধি। 8টা পর্যন্ত সকাল থেকে। সকালবেলা কখন শুরু হয়? হ্যাঁ, সকালবেলা সকালবেলা 7টায় মন্দির খুলে যায়। 7টায়। কেউ, আমি না থাকুক কেউ থাকে। শুধু মঙ্গল আর শনিবার যেহেতু বজরংবলীর বার, তো সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত তোমরা সারাদিনই এসে বজরংবলীকে তোমরা পুজো দিতে পারো। যেহেতু মন্দিরটা মাটি থেকে 10 ফুট নিচে অবস্থিত, তাই তোমাদের ভেতর থেকে আমি মন্দিরের ভেতরে ওপরের অংশটা দেখতে কেমন এবং ভেতরে দেখতে মন্দিরটি কিরকম খুবই কাছের থেকে দেখানোর চেষ্টা করলাম। তোমরা আসতে পারো মন্দিরে। এই মন্দিরটা সত্যি খুবই সুন্দর এবং খুবই নিরিবিলি পরিবেশের মধ্যে তৈরি, আর খুবই কাছের থেকে তোমরা বজরংবলীকে দর্শন করতে পারো। সামনেই রামনবমী আসছে এবং হনুমান জয়ন্তী আসছে। এই রামনবমী এবং হনুমান জয়ন্তীতে বিশেষভাবে মন্দিরে অনুষ্ঠান হয় এবং এই দুটি দিন খুবই সুন্দরভাবে বিশেষভাবে পালন করা হয়। তোমরা এখানে আসতে পারো এবং নিজেদের মনের ইচ্ছে বজরংবলীর কাছে জানাতে পারো। মন্দিরের দুপাশে 2টো সিঁড়ি আছে। এই যে সিঁড়িটা আছে সেটা হচ্ছে এক্সিট। তোমরা এখান থেকে বেরিয়ে তোমরা মন্দিরের বাইরে আসতে পারো এবং মন্দিরের বাইরে থেকে পরিবেশটা দেখতে কিরকম তোমাদেরকে দেখাই। এই দেখো, একেবারে ওপর থেকেও দেখার মতো জায়গা আছে যেখান থেকে দাঁড়িয়ে তোমরা বজরংবলীকে দর্শন করতে পারো। আর দেখো, একদম বাইরে থেকে বজরংবলীকে দেখতে কিন্তু খানিকটা এরকম লাগছে। দারুণ, সত্যি অপূর্ব সুন্দর। তো সামনেই রামনবমী এবং হনুমান জয়ন্তীতে কে কে এই মন্দিরে আসছো দর্শন করার জন্য আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।
আর মন্দির প্রাঙ্গণের বাইরে এরকম জায়গা রয়েছে যেখানে তোমরা ধূপকাঠি মোমবাতি জ্বালাতে পারো। ভেতরে জ্বালানো যায় না, একেবারে বাইরে সুন্দর জায়গা রয়েছে। এই জায়গাটায় তোমরা ধূপ মোমবাতি জ্বালাতে চাইলে তোমরা জ্বালাতে পারো। আর এখানে দেখো বজরংবলীর ফটো দেওয়া রয়েছে, এখানে ঠিক সামনেই তোমরা আরতি করিয়ে একদম আরতি মানে বজরংবলীকে ধূপ মোমবাতি দেখিয়ে তোমরা এখানে ধূপ মোমবাতি জ্বালাতে পারো। আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরো মন্দির প্রাঙ্গণটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তোমাদের কেমন লেগেছে এই মন্দিরটি আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।